হাই বন্ধুরা, WN স্টাডি গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করবো, এটা বিভিন্ন রাজ্যে আসা যে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, আর প্র্যাকটিস সেট থেকে তোলা জিকে নিয়ে ডিসকাস করছি। এই চ্যানেলের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম সময়, যেহেতু আমাদের ডিজিটাল বোর্ড বা কম্পিউটার ল্যাপটপ নেই, সেখানে ম্যাথ রিজনিং সেইভাবে সলিউশন করা যায় না। তবে জিকের পার্টগুলো, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে নিয়ে আমরা এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে ডিসকাস করব, ঠিক আছে। বিশেষ করে রাজ্য বা SSC GD যে প্রশ্নগুলো হয় পরীক্ষায়, সেই ধরনের প্রশ্ন। তো যারা এই ধরনের প্রিপারেশন নিচ্ছেন, তেনাদের জন্য এই চ্যানেল ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করছি। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ করলাম। বলছে পিচাভারম ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন রাজ্যে দেখা যায়? তামিলনাড়ু, কেরল, উড়িষ্যা, তিনটের মধ্যে কোনটা? তামিলনাড়ুতে, ঠিক আছে। এই পিচাভারম অরণ্য, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য, এই ম্যানগ্রোভ অরণ্যের এদের দুটো বৈশিষ্ট্য থাকবে, একটা ঠেসমূল আর শ্বাসমূল, ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন অধিকার। রাষ্ট্রপতি, আমরা জানি যে রাষ্ট্রপতি কোনো ফাঁসি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করে দিতে পারে, ঠিক আছে। এটা রাষ্ট্রপতির হাতে কিন্তু আছে, প্রধানমন্ত্রীর হাতে কিন্তু নেই। রাষ্ট্রপতি হচ্ছে ভারতবর্ষের নাম সর্বস্ব শাসক, সুপ্রিম কোর্টের হাতে, রাষ্ট্রপতির হাতে থাকে, ঠিক আছে। ওই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে অর্ডার দেয়, ঠিক আছে। ওই জন্য তো কোনো ব্যক্তির ফাঁসি হওয়ার আগে অনেকে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠায়, ক্ষমা করে দেওয়ার জন্য। অনেকে যার ফাঁসি প্রাপ্ত আসামি যারা, তারা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠায়, রাষ্ট্রপতির সিগনেচার করে ওখানে, ঠিক আছে, রাষ্ট্রপতির সই লাগে। তো রাষ্ট্রপতি কিন্তু ক্ষমা প্রদর্শন করতে পারে একটা মৃত্যুদণ্ড ব্যক্তিকে। আমাদের দেশের নাম সর্বস্ব শাসক আর প্রকৃত শাসক থাকে। যেমন প্রধানমন্ত্রীকে বলা হয় প্রকৃত শাসক, যার হাতে আইন ক্ষমতা, শাসন, বিচার এই ক্ষমতাগুলো থাকে। আর রাষ্ট্রপতিকে বলা হয় নাম সর্বস্ব শাসক, ঠিক আছে, ভারতের প্রথম নাগরিক। তা এখানে বলছে যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার কত নম্বর আর্টিকেলে রয়েছে? 161, 72, 76 আর 75। আমাদের যে সংবিধান যে আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে 72 অ্যান্সার হবে 72তে, ঠিক আছে। 72 নম্বর যে ধারা আছে, এই ধারাতে রাষ্ট্রপতি একজন ক্ষমা প্রদর্শন করতে পারবে, ঠিক আছে, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, ঠিক আছে। আর 161 নম্বর ধারায় রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের কথা উল্লেখ আছে। 72 নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, 161 নম্বর ধারায় রাজ্যপালের, ঠিক আছে। 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে, ঠিক আছে। আর রাষ্ট্রপতি কর্তৃক যে প্রধানমন্ত্রী নিয়োগ হয়, এটা সংবিধানের 75 নম্বর ধারায় উল্লেখ আছে, ঠিক আছে। তাহলে ক্ষমা প্রদর্শন এটা 72, আর 75 নম্বর ধারায় রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিয়োগ, ঠিক আছে। এই সংবিধানের কোন ধারায় কি উল্লেখ আছে, ঠিক আছে। যেমন 17 নম্বর ধারায় কে আছে? অস্পৃশ্যতা দূরীকরণ। 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা, ঠিক আছে। এই এক একটা ধারায় এক একটা বিষয় নিয়ে উল্লেখ রয়েছে, ঠিক আছে। আমাদের ভারতবর্ষে যে ভূখণ্ডের কথা উল্লেখ রয়েছে, সীমানা, এটা 1 নম্বর ধারাতে। তারপরে তোমার 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা। ভারত যে ধর্মনিরপেক্ষ, ধর্মীয় স্বাধীনতা, সকল মানুষ তার নিজের ধর্ম নিয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু 25 থেকে 28 নম্বর ধারায়, ঠিক আছে। শোষণের বিরুদ্ধে অধিকারের কথা, এটা 19 থেকে 23 নম্বর ধারায়। এই বিষয়গুলো কিন্তু সংবিধানে এক একটা ধারায় এক একটা উল্লেখ রয়েছে। জরুরি অবস্থা আছে সংবিধানের, 3টে জরুরি অবস্থা, 352, 356, 360, ঠিক আছে। আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ রয়েছে আবার, ঠিক আছে। আবার তোমার অর্থ সংক্রান্ত অর্থ বিষয়ক কথা 280 নম্বর ধারায়। আচ্ছা, বেশ। এখানে বলছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি, মহিলা বিচারপতি কে? এম ফতেমা বিবি, রাইট, শ্রীমতী মীরা ফতেমা বিবি, ঠিক আছে। আচ্ছা, প্রথম মহিলা, মুসলিম মহিলা কিন্তু। আচ্ছা, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? এই উপপ্রধানমন্ত্রীর পদটা কিন্তু বর্তমানে আর নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। একে স্বরাষ্ট্রমন্ত্রীও বলা হতো, ঠিক আছে। এই সর্দার বল্লভভাই প্যাটেলকেই কিন্তু আবার লৌহমানব বলা হয়, ঠিক আছে। বাড়ি হচ্ছে তোমার গুজরাট। তিনি বরদলে আন্দোলনের সঙ্গে যুক্ত। 1928 সালে এই বরদলে আন্দোলন হয়েছিল গুজরাটে, ঠিক আছে। আচ্ছা, কৃষকদের নিয়ে আন্দোলন হয়েছিল। আচ্ছা, ভারতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল। এটা সংবিধানে কত নম্বর ধারায়? এটা হচ্ছে সংবিধানে 69 নম্বর ধারায়, ঠিক আছে, 69 নম্বর ধারায়। নবনির্মিত রেলওয়ে জোন, রেলওয়ে থেকে একটা প্রশ্ন করছি। নবনির্মিত রেলওয়ে জোন
ইস্ট কোস্ট রেলওয়ে সদর দপ্তর, ইস্ট কোস্ট রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ। অ্যান্সার হবে ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী। ঠিক আছে, উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, ওখানে ওই ইস্ট কোস্ট রেলওয়ে সদর দপ্তর অবস্থিত। বেশ কিছু গ্রন্থ আছে যেমন রামচরিত, রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, আর রামচরিত মানুষ বললেই তুলসীদাস, মানুষ কথাটা থাকলে তুলসীদাস। ঠিক আছে, আর এই যদি বলা হয় যে চণ্ডীমঙ্গল, চণ্ডীমঙ্গলের রচয়িতাকে, তাহলে হচ্ছে মুকুন্দরাম। ঠিক আছে, চণ্ডীমঙ্গলের রচয়িতাকে মুকুন্দরাম। ঠিক আছে, আর শ্রীমদ্ ভাগবতের এটা মালাধর বসু। ঠিক আছে, আচ্ছা তানপুরাতে কতগুলি তাঁত থাকে? 4টে, 2টো, 4টে তাঁত থাকে। ঠিক আছে, সন্তরে থাকে 100টি, সেতারে থাকে কটি? সেতারে থাকে 60টি। ঠিক আছে, শারদে থাকে 6টি। আচ্ছা, আলিপুরদুয়ার এটা কোন নদীর তীরে অবস্থিত? তোরসা, তারপরে হচ্ছে কালজানি, মহানন্দা, তিস্তা। এটা কালজানি হবে না, কালজানি। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পায়? এটা সহজ প্রশ্ন, 1913। ঠিক আছে, 1913-তে পেয়েছিলেন। কিসের জন্য? তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থটাই লিখেছিলেন, যার জন্য তিনি। আচ্ছা, সম্মিলিত জাতিপুঞ্জের আমরা জানি 1945 সালে 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে, তাই তো? এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পেছনে প্রধান যে কারণটা ছিল সেটা হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। মানে প্রথম বিশ্বযুদ্ধের পর যে জাতিসংঘ গঠিত হয়েছিল, ঠিক আছে, সেখানে 1920 খ্রিস্টাব্দে, তো তারপরে কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যাতে আর কোনো ভয়ানক যুদ্ধ না ঘটতে পারে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে হিরোশিমা নাগাসাকির আমরা জানি 6 আগস্ট 9 আগস্টের কথা 1945 সালে, সেখানে পরমাণু বোমা ইউজ করা হয়েছিল, প্রচুর মানুষ হতাহত। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক মানুষ হত্যা হয়েছিল। তা বিশ্বের বুকে যাতে আর কোনো যুদ্ধ কখনো না আসে, সেজন্য বিশ্বের শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকা এই সমস্ত দেশগুলি একত্রিত হয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করেছিল 1945 সালে 24 অক্টোবর। ঠিক আছে, এই সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী আর অস্থায়ী সদস্য আছে। অস্থায়ী, এখানে অস্থায়ী সদস্যের কথা উল্লেখ করছে। যদি বলে স্থায়ী সদস্য কয়টি, তাহলে হবে 5টি। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চীন। এশিয়ার মধ্যে শুধু চীন আছে। ঠিক আছে, আর তোমার যদি বলা হয় অস্থায়ী সদস্যের সংখ্যা কত, তাহলে হবে 10 জন। ঠিক আছে, অস্থায়ী সদস্য, অস্থায়ী সদস্যের মধ্যে ভারত একটা আছে। ঠিক আছে, আর এদের কার্যকাল মেয়াদ কিন্তু 2 বছর করে। ঠিক আছে, বেশ। প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটি কার? সচিন টেন্ডুলকার। প্লেইং ইট মাই ওয়ে, এটা সঠিক অ্যান্সারই দিয়েছো। আর একটা আছে তোমার সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, সুনীল গাভাস্কারের একটা গ্রন্থ আছে, এটা সবার ক্রিকেটার, সচিন, তারপরে সেন ওয়ার্ন আছে, সুনীল গাভাস্কার আছে। সুনীল গাভাস্কারের যে গ্রন্থ সেটা হচ্ছে, সুনীল গাভাস্কার তো ক্রিকেটার ছিলেন, তাই তো? সানি ডেজ, সানি ডেজ কিন্তু সুনীল গাভাস্কারের লেখা। ঠিক আছে, তারপরে তোমার সেন ওয়ার্নের লেখা গ্রন্থ হচ্ছে নো স্পিন। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রন্থ। এটা আর আমাদের বেশ কিছু শহর আছে বা বেশ কিছু জেলা আছে, কোন জেলা কোন নদীর তীরে অবস্থিত, এগুলো একটু ইম্পর্টেন্ট। যেমন আমাদের কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, যেমন আমাদের মুর্শিদাবাদ ভাগ হয়ে গেছে দুটোতে, তো ভাগীরথী। ঠিক আছে, আচ্ছা এখানে আলিপুরদুয়ার যদি বলা হয় আলিপুরদুয়ার, তাহলে কালজানি একটু আগেই বলছিলাম। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে কোচবিহার যদি বলা হয় কোচবিহার তোস্তা। ঠিক আছে, এই কোচবিহার কিন্তু অনেক পরে আমাদের রাজ্যের সঙ্গে রাজ্যের জেলার মর্যাদা পেয়েছিল, কিন্তু দেশ স্বাধীনতার অনেক পরে। দার্জিলিং হচ্ছে মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, দার্জিলিং একটা দেখার মতো জায়গা। ঠিক আছে, এটা পাহাড়ি অঞ্চলের মধ্যে পড়ছে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই। দার্জিলিংয়ে একটা কি ইম্পর্টেন্ট বলতো, ওখানে সুস্বাদু চা পাওয়া যায়। ঠিক আছে, জিআই ট্যাগ। আচ্ছা, আর জলপাইগুড়ি হচ্ছে তিস্তা আর কল্পা নদীর তীরে অবস্থিত। কার মৃত্যুর উপলক্ষে কাজী নজরুল ইসলাম ইন্দ্রপতন কবিতাটি লিখেছিলেন? চিত্তরঞ্জন দাস, বালগঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী। এটা চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, আমরা জানি যে চিত্তরঞ্জন দাস 1924 সালে তিনি মারা যান। ঠিক আছে, 1923 সালে চিত্তরঞ্জন দাসের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তিনি স্বরাজ্য দল প্রতিষ্ঠা করে গেছেন। ঠিক আছে, চিত্তরঞ্জন দাস 1923 সালে। আর চিত্তরঞ্জন দাস একজন কংগ্রেসের চরমপন্থী দলের নেতা। ঠিক আছে,
তবে নেতাজি সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাসকে গুরু হিসাবে উল্লেখ করতেন, ঠিক আছে। যেমন গোপাল কৃষ্ণ গোখলেকে গান্ধীজি বলতেন রাজনৈতিক গুরু, ঠিক আছে। আর চিত্তরঞ্জন দাসেরও রাজনৈতিক গুরু ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। এই চিত্তরঞ্জন দাসের মৃত্যু উপলক্ষে কাজী নজরুল ইসলাম ইন্দ্রপতন বলে একটা কবিতা লিখেছিলেন, কবিতা, এটা কবিতার নাম ইন্দ্রপতন, ঠিক আছে। আচ্ছা, কাজী নজরুল ইসলাম নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে যে কাজী নজরুলের ছদ্মনাম, যেমন ব্যাঙাচি, ঠিক আছে, এটা কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। আর বিদ্রোহী কবি বলা হয়। কাজী নজরুল ইসলাম কিন্তু 1941 পর 1942 সালের পর তিনি কিন্তু মানে মানসিকভাবে তিনি প্যারালাইসিস হয়ে গেছে, মানে মানসিকভাবে তার বাকরুদ্ধ হয়ে গেছিল, মানে তিনি মানে কথা বলতে পারতেন না বা চলতে পারতেন না, ঠিক আছে। মানে নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর 1941 সালের 1 বছর পরেই, ঠিক আছে। হয়তো বেঁচে থাকলেও আরও অনেক কিছু আমাদের গ্রন্থ উপহার দিতে পারতো, মানে বেঁচে থাকে কি, মানে বেঁচে ছিলেন, হয়তো তিনি মারা গেছেন 1974 সালে, ঠিক আছে। 1974 না 76, দুটোর মধ্যে একটা হবে, 1976-তে, ঠিক আছে। তা তিনি মানে 1942 সালের পর কোনো গ্রন্থ আর লিখতে পারেননি, ঠিক আছে। আমরা যতই যা গ্রন্থগুলো দেখি যে বিদ্রোহী কবিতা 1921 সালের কবিতা ওটা, ঠিক আছে, মানে ওই 1942 সালের আগেকার গ্রন্থগুলো সবই। আচ্ছা বেশ, বলো যে 2023 সালে মে মাসে শতাব্দী পুরস্কার বিজেতার নাম কি? 2023 সালে মে মাসে শতাব্দী পুরস্কার বিজেতার নাম কি? পণ্ডিত রামকৃষ্ণ, তারপরে মহাত্মা গান্ধী, যোগী আদিত্যনাথ ডেফিনেটলি হবে না, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অ্যান্সারটা হবে শ্যামাপ্রসাদ মুখার্জিও হবে না, এটা অ্যান্সার হবে পণ্ডিত রামকৃষ্ণ, ঠিক আছে, যাকে শতাব্দী পুরুষ বলে উল্লেখ করা হয়েছে 2023 সালে মে মাসে, ঠিক আছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত স্টিল উৎপাদন দেশের নাম তকমা পেল কোন দেশ? ভারত, চীন, রাশিয়া, আমেরিকা। এটা যদি বলে যে বিশ্বের প্রথম বৃহত্তম অপরিশোধিত স্টিল উৎপাদনকারী দেশ, তাহলে হবে চীন প্রথম বললে, আর দ্বিতীয় বললে কিন্তু ভারত হবে, ঠিক আছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত স্টিল উৎপাদন দেশ বললে কিন্তু ভারত, আর প্রথম বললে চীন, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু জিকে প্রশ্ন ডিসকাস করলাম, সহজ সরল। আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে রাজ্যে যে প্রশ্নগুলো মানে যে ভ্যাকেন্সিগুলো আসছে পুলিশের, তারপরে গ্রুপ সি গ্রুপ ডির, সেই ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন নিচ্ছি। আমাদের এই ডিসকাস মানে প্রশ্নগুলি এটা কুইজ আকারের মতো প্রশ্ন, মানে যেহেতু আমাদের কাছে ল্যাপটপ বা এনে যে স্ক্রিনের মাধ্যমে হয়তো প্রশ্নগুলো দেখাতে পারছি না, বা মানে ডিজিটাল বোর্ডও নেই, কিন্তু আমরা এটা জাস্ট কুইজের মতো এই প্রশ্নগুলো ডিসকাস করছি, ঠিক আছে। তাই আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে সকলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলকে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।